যিনি দুদকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব, তিনি বলছেন যে এই মুহূর্তে আমাদের সবথেকে বড় সমস্যা ভুয়া সমন্বয়ক। তিনি উল্লেখ করেছেন যে 1971 সালের পরে বাংলাদেশে একটি বাহিনী তৈরি হয়েছিল, 16 বাহিনী নামে। এই বাহিনীর কাজ ছিল এরকম ভুয়া মুক্তিযোদ্ধা সাজা। ঠিক একইভাবে আমরা এখন লক্ষ্য করছি ভুয়া সমন্বয়ক। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন সমন্বয়ক, তার নাম রিয়াদ, আজকেও তার আরেকটি বাসায় প্রায় 2.5 লাখ টাকা পাওয়া গেছে। আমি প্রশাসনের একটা সূত্র থেকে তথ্য পেয়েছিলাম যে একজন আওয়ামী লীগের দামি এমপি তার কাছ থেকে ক্যাশ টাকা না পেয়ে 5 কোটি টাকার চেক সে লিখে নিয়েছে। এছাড়া গণমাধ্যমে আপনারা দেখেছেন এসেছে যে একজন দামি মহিলা এমপি, তার বাসায় গিয়ে চাঁদা দাবি করা হয়েছে 1 কোটি টাকা। প্রথম কিস্তির টাকা আনতে গিয়ে তারা অ্যারেস্ট হয়েছে। আমি কেন এই প্রসঙ্গ আনলাম? আজকে সমন্বয়কের নামে বাহাদুরি করা হচ্ছে, অথচ যখন 6 জন সমন্বয়ক পুলিশের হেফাজতে, যখন অন্যান্য সমন্বয়করা তারা এক ধরনের আত্মগোপনে, তখন সারা দেশের সাধারণ শিক্ষার্থী তারা স্লোগান শুরু করেছিল, তুমি কে আমি কে। একটু বলেন না, তুমি কে আমি কে। কণ্ঠে জ্বর নাই, অনেক কষ্ট করে বসে আছেন তো। তুমি কে আমি কে, এই স্লোগান দিয়েছে না? আজকে নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেছেন যে সাদিক কায়েম তিনি কোনো সমন্বয়ক ছিলেন না, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা কোনো সমন্বয়ক ছিলেন না। সত্য, কিন্তু এই যে ছাত্র সংগঠনের নেতারা, তারা অনেক সমন্বয়কের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রেখেছে। এই যে সম্রাট আমার সামনে বসে আছে, যার ছবি আপনারা সবসময় দেখেছেন ভাইরাল, মানে ছবি তুলে ফেসবুকে ছাড়লেই সম্রাটের ছবি হাসিনার সময় ভাইরাল হয়ে যেত। আমি দেখেছি যে বিএনপির অনেক নেতাকর্মীরা এই সম্রাটের ছবি এইটা দিয়ে পোস্টার বানিয়েছে, বিভিন্ন এলাকায় মেরেছে। সম্রাট কিন্তু এই আন্দোলনে কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু যারা সমন্বয়ক ছিল তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, তাদের নাস্তা করাতেন, রিক্সা ভাড়া দিতেন। আমি এরকম অসংখ্য পদ নাই, কিন্তু তারা এরকম অসংখ্য সমন্বয়ককে দেখেছি। আজকে এই সমন্বয়ক পদটি নিয়ে যারা বাহাদুরি করছে, এটা খুবই দুঃখজনক। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো তারা ব্যাপক ভূমিকা রেখেছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তাদের ভূমিকাকে খুব খাটো করা হয়েছে, স্বীকার করা হয়নি। যেমনটি করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ 71-এর চেতনা এককভাবে দখল করেছিল। ঠিক আমরা লক্ষ্য করছি 24-এর যে অর্জন বা চেতনা, এইটা দখল করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা শাহবাগে দেখছি যে জুলাই যোদ্ধা নামে আজকে শাহবাগ অবরোধ করা হচ্ছে। এখানে কতজন ভুয়া জুলাই যোদ্ধা আছে সেটা যদি খুঁজতে যান দেখবেন, পেয়ে যাবেন যে যারা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভুয়া জুলাই যোদ্ধা। সারা বাংলাদেশে আমরা কোটি কোটি মানুষ আন্দোলন করেছি, এখন মাত্র 100 জন তারা শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধা নামে। আর আমাদের পুলিশ ওই যে ললিপপ খাচ্ছে। আমি এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছি যে এইটাকে আসলে রাষ্ট্রীয় মব। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো মব সৃষ্টি করে জোরপূর্বক কিছু অর্জন করতে চাচ্ছেন? অন্যথায় কেন এইভাবে সারা দিন 100 জনের মতন মানুষ শাহবাগ অবরোধ করে বসে আছে, পুলিশ কিছু বলছে না? আপনি গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে গুছাবেন, সাজাবেন, ইমরান ভাই যেটি বললেন, এখনো পর্যন্ত কেন এই রাষ্ট্র 1 বছরেও ফাংশনাল হলো না? সেই প্রশ্ন আমরা করতে পারি। 1 বছরেও এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন আমরা দেখছি না। কতটুকু সংস্কার হয়েছে? দৃশ্যমান কোনো সংস্কার 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস
করতে পারিনি, যে কারণে অনেকে বলছে যে আমরা যে অভ্যুত্থানে গিয়েছিলাম আমাদের যাওয়াটাই হয়তো ভুল ছিল। কারণ আমরা তো হাসিনার পতন ঘটিয়ে সেই হাসিনার যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেইটার জন্য তো আমরা জুলাই গণ অভ্যুত্থান ঘটাইনি। আমি শেষ করব, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। দেখেন, আমাদের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই অডিটোরিয়াম আমরা 2018 সালে তারুণ্যের ইশতেহার দেওয়ার জন্য আমরা এটা ভাড়া নিয়েছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা যখন এই হলে ঢুকবো তখন তালা মেরে দিল। সাদেকা হালিম নাম শুনেছেন, এই অনুষদের ডিন ছিলেন, পরবর্তীতে ভিসি হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এরপরে অভ্যুত্থানের পরে বিতাড়িত হয়েছেন। তো তিনি আমাদেরকে এই রুমে ঢুকতে দেননি। এই প্রথম আমার বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি, তারপরে 7 বছর গেছে, এই প্রথম এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আওয়ামী লীগের সময় আমাদের হল দেয়া হতো না, আমরা এইভাবে নিপীড়নের শিকার হয়েছি। তারপরেও কি ক্যাম্পাস কখনো ছেড়েছি? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে কি গণ অভ্যুত্থান হতো? গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটা কি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এইখানে একজন শিক্ষার্থী বক্তব্য রেখেছেন, আমি সামনে আছেন কি না, বাইরে আমার সাথে কথা বলেছিলেন। ওই যে ভাই, ওই যে একটু হাত তোলেন ভাই, আমার সাথে বাইরে দেখা হলো। তিনি আমাকে বললেন যে ভাই, আপনারা যে সময় বসে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তখন আমরা কলেজে পড়ি, আপনাদের আন্দোলন আমাদেরকে সাহস জুগিয়েছে। 24 সালে আমরা রাজপথে নেমেছি, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আমরা আসলে হয়তো এখন আমাদের যে অবদান সেটা অস্বীকার করা হচ্ছে, কিন্তু এই যে আমার ভাই, সে কিন্তু ঠিকই মনে রেখেছে। আমরা যদি ওই সময় হাসিনার যে নির্যাতন নিপীড়ন, আমি নিজে অ্যারেস্ট হয়েছিলাম, একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমাদের এখন বর্তমান সভাপতি নুরুল হক নূর, তিনি হাসপাতালের বিছানায় ছিলেন, আমার সাথে ফারুক হাসান অ্যারেস্ট হয়েছিলেন, আরও অনেকে অ্যারেস্ট হয়েছিলেন। তো আমরা যদি ওই সময় চুপ হয়ে যেতাম, জেল থেকে বের হয়ে আমরা কিন্তু বাড়িতে ফিরি নাই, আমরা আবার সরাসরি সেই কেরানীগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, যাতে করে শিক্ষার্থীরা ভয় না পায়, চুপ হয়ে না যায়। ওই দিনই আমরা বিক্ষোভ মিছিল করেছি যে হাসিনা তোমাকে প্রজ্ঞাপন দিতে হবে। এরপরে যখন 4 অক্টোবর প্রজ্ঞাপন দিয়েছে, আমরা যে যার কাজে মনোযোগ দিয়েছি। পরবর্তীতে ডাকসু নির্বাচন, আমরা নির্বাচন করেছি। এরপরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, আপনারা জানবেন যে বাংলাদেশে যদি একমাত্র দল বা সংগঠন হিসেবে সবসময় রাজপথে ছিল, সেই নামটি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। বাংলাদেশে আমরা লাগাতার এই আন্দোলনটা চালিয়েছি। সর্বশেষ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আবার যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি হবে সেটা তো আমরা কেউ জানতাম না। জানতাম তো আমার জীবনের সব থেকে বড় একটি সৌভাগ্য যে আমরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে হাসিনার পতন হয়েছে। আপনারা যারা সামনে আছেন, এই আমাদের সামনে মঞ্চে আছেন, সবার হয়তো সৌভাগ্য। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সর্বশেষ বলবো, আমরা নতুন রাষ্ট্র চাই। সেই নতুন রাষ্ট্রে কথা বলার স্বাধীনতা থাকতে হবে, সেখানে নিরাপত্তা থাকতে হবে, মানুষের ভোটাধিকার থাকতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যে লক্ষণ আমরা পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরে সেটা প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি অন্তত কিছু সংস্কার বাস্তবায়ন করে রাজনৈতিক দলগুলোকে পথ দেখাতে পারতেন। অন্যথায় আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, তিনি খুব বেশি সংস্কার করবেন যেটা আসলে ইউনূস স্যার পারতেন। সেটা অনেকের মধ্যে আসলে আস্থাহীনতা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যে আগামীতে কি হয়। যে কারণে শিক্ষার্থীদের দাবি যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র এইটা যেই দিন পাশ হবে সেদিন থেকে এটা বাস্তবায়ন হইতে হবে। ঐক্যমত কমিশন আলোচনা করছে। আজকে আমি দেখলাম যে প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 5 থেকে 6 দিন খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি? তার মানে ইতিমধ্যে ক্যাসাল শুরু হয়ে গেছে। কোনো দল স্বাক্ষর করবে, কোনো দল করবে না। আমার যে দাবি তার
পুরোটাই পূরণ হইতে হবে, এইভাবে কি আসলে কোনোভাবেই সম্ভব? আমি সকল দলকে বলবো যে আপনারা ছাড় দেন, ছাড় দেওয়ার নামই গণতন্ত্র। অন্যথায় আপনার দাবি পুরোটাই পূরণ হইতে হবে, স্বাক্ষর দিবেন না, তখন কি হবে? দলগুলোর মধ্যে এই ধরনের মারামারি চলতে থাকলে আবার একাগারে ফিরে আসবে। তখন এই শিক্ষার্থী বন্ধুরা যারা জুলাইয়ে নামলেন, আপনাদের আবার সামনে মাঠে নামতে হবে। তার মানে কি আমরা এক স্বৈরাচার হটাবো, আবার স্বৈরাচার আসবে, আবার আন্দোলন করব, এইভাবে কি হইতে পারে? এইবার সুযোগ এসেছে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার। আর সেই জন্য আপনারা যারা সামনে রয়েছেন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবসময় সজাগ এবং সোচ্চার থাকতে হবে।